গুড মর্নিং। আজকে আমরা ইথারের নামকরণ এবং ইথারের প্রস্তুতি নিয়ে কথা বলবো। ইথার, এদের সাধারণ সংকেত আর ও আর প্রাইম, যেখানে আর হলো অ্যালকিল গ্রুপ এবং এদের কার্যকরী গ্রুপ হলো ও। এই ইথারে এই জাতীয় যৌগগুলোরই আমরা আজকে নামকরণ আর প্রস্তুতি দেখব। ইথার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবং এর মধ্যে খুব ভালো ভালো বিক্রিয়া আছে। ইথারের সাধারণ নাম জানা আছে? ইথারের সাধারণ নাম দুই একটা নাম বলতে পারবে? যেমন ইথারের সাধারণ নামের ক্ষেত্রে যেমন CH3 ও CH3, এই যে আর গ্রুপগুলো আছে, আর গ্রুপের নাম বলতে হয় এবং এই আর গ্রুপ দুটো যদি একই হয় তাহলে সেক্ষেত্রে ডাই কথাটা ব্যবহার করি। আর যদি আর গ্রুপ ভিন্ন হয় তাহলে আলফাবেটিক্যালি বলি। যেমন একই গ্রুপ মিথাইল গ্রুপ দুটো, ফলে এই যৌগটার নাম হবে ডাইমিথাইল আর ইথার কথাটা দিয়ে শেষ করতে হয়, ডাইমিথাইল ইথার। বোঝা গেল নিশ্চয়ই যে প্রথমে আমরা আর গ্রুপ দুটোর নাম উল্লেখ করব। যদি আর গ্রুপ দুটো একই হয় তাহলে ডাই কথাটা ব্যবহার করতে হবে। বলো দেখি, যদি এটার নাম এটা হয় তাহলে এটার নাম কি হবে? এই ইথারটার নাম কি হবে বলতে পারবে? এই ইথারটার নাম কি হবে? দেখো, এক্ষেত্রে আর গ্রুপটা হলো ইথাইল গ্রুপ, দুটো ইথাইল গ্রুপ আছে, তাহলে এর নাম হবে ডাইইথাইল ইথার। এগুলো হলো প্রচলিত নাম। আমরা যদি দেখি, যদি আর গ্রুপটা ভিন্ন হয় তাহলে নাম কি হবে? যেমন CH3 ও CH2 CH3 বলতে পারবে এই গ্রুপটার নাম কি হবে বলো তো? যে এখানে গ্রুপ দুটো কিন্তু আলাদা আছে, একটা মিথাইল গ্রুপ আর একটা ইথাইল গ্রুপ, তাই তো? ফলে এর প্রচলিত যে নাম, এই প্রচলিত নামটা কি হবে? এটা মিথাইলে উচ্চারণে এম হবে আর ইথাইলে উচ্চারণে ই হবে। ফলে ভিন্ন গ্রুপ যদি থাকে তাহলে আলফাবেটিক্যালি যেটা আগে উচ্চারণ হবে সেটার নামটা আগে বলতে হবে। যেমন এটার নাম হবে ইথাইল, তারপরে মিথাইল, ইথার। বোঝা গেছে নিশ্চয়ই? এই হলো প্রচলিত নাম। আমরা ইউপেক নাম যদি দেখি, ইথারের ইউপেক নামের ক্ষেত্রে মনে রাখবে যে ইথারের ইউপেক নামের ক্ষেত্রে প্রথমে বড় যে অ্যালকিল গ্রুপটা আছে, বড় আর গ্রুপের নম্বর প্রদান, কার্বনগুলোর নম্বর প্রদান করতে হবে এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখতে হবে অক্সিজেনযুক্ত কার্বন যাতে কম নম্বর পায়। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা ইউপেক পদ্ধতিতে ইথারের নামকরণ করতে চাইছি এবং নামকরণের ছোট্ট একটা নিয়ম আমি এখানে লিখে রাখতে চাইছি। বড় আর গ্রুপের নম্বর প্রদান করতে হবে যাতে অক্সিজেনযুক্ত কার্বন কম নম্বর পায়। তারপরে ছোট আর গ্রুপ যে আছে, সেই ছোট আর গ্রুপের নামের সাথে অক্সি কথাটা যুক্ত করতে হবে। অক্সি, ঠিক আছে? এবার অক্সিজেনযুক্ত কার্বনের নম্বর প্লাস মিথ প্লাস অক্সি, এইভাবে নামগুলো যুক্ত করতে হবে। আর শেষে বড় যে আর গ্রুপ আছে, বোঝা গেছে নিশ্চয়ই? বড় আর গ্রুপের নাম তার সাথে এন কথাটা যুক্ত করতে হবে। এই হলো ছোট একটা নিয়ম, মনে রাখতে হবে ইথারের নামকরণের ক্ষেত্রে। যেমন আমরা যদি দেখি, দেখো CH3 ও CH3 বলো তো এটার ইউপেক পদ্ধতিতে নামকরণ কীরকম হওয়া উচিত? দেখো, বড় আর গ্রুপ আমরা নম্বর দিব, যেমন 1 2 3 নম্বর দেওয়া হয়ে গেল। ছোট আর গ্রুপের নামের সাথে অক্সি কথাটা যুক্ত করব। দেখো, ছোট আর গ্রুপটা মিথ, একটা কার্বন আছে মিথ, তার সাথে অক্সি কথাটা যুক্ত করব, তাহলে কি হবে? মিথক্সি হলো। এবার অক্সিজেনযুক্ত কার্বনের নম্বর দিব, তাহলে কত নম্বর অক্সিজেনটা যুক্ত আছে? 2 নম্বরে, তাহলে কী নাম হবে? 2 মিথক্সি।
এবার কটা কার্বন আছে 3টা, তাহলে প্রপ তার সাথে এন কথাটা যুক্ত হবে, বোঝা গেছে তো, প্রোপেন, ফলে এই যৌগটার নাম হবে 2-মিথক্সিপ্রোপেন। আমরা খুব সহজে ইথারের নাম এইভাবে ইউপ্যাক পদ্ধতিতে করতে পারি এবং নামকরণটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেছে, বুঝতে পেরেছ? তাহলে এটার নাম বলো তো কী হবে, CH3 ও CH2 CH3। ইউপ্যাক পদ্ধতিতে এটার নাম কীভাবে বলো তো, প্রথমে নম্বর প্রদান করব 1 2, তারপরে এটা জুড়ে দিব মিথক্সি, মিথক্সির আগে অক্সিজেনযুক্ত কার্বনের নম্বর দিব, তাহলে 1 মিথক্সি, আর দুটো কার্বন আছে, তাহলে কি হবে 1 মিথক্সি ইথেন। এইভাবে আমরা ইথারের নামকরণ করে থাকি। ফলে ইথার যে সমস্ত অর্গানিক কেমিস্ট্রি, যে সমস্ত যৌগের মধ্যে এই গ্রুপটা থাকে কার্যকরী গ্রুপ হিসাবে, তাদেরকে আমরা ইথার বলি, ঠিক আছে, বোঝা গেছে তো। এবং এই ইথারের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো এটা, যেখানে আর গ্রুপগুলো হলো অ্যালকিল গ্রুপ, প্রচলিত নাম আছে এদের, গ্রুপ দুটো একই হলে ডাই কথাটা ব্যবহার করা হবে। আর ইউপ্যাক পদ্ধতিতে নামকরণে এই নিয়মগুলো আমরা ফলো করি। আমরা ইথারের এই প্রস্তুতি দেখব, আজকে আমরা ইথারের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ইথারের প্রস্তুতি, প্রথম প্রস্তুতি আমরা দেখব অ্যালকোহলের নিরোধন। অ্যালকোহলের অ্যাসিডিক নিরোধন। অ্যালকোহলের অ্যাসিডিক নিরোধন, অ্যালকোহল চ্যাপ্টার আমরা পড়েছি, নিশ্চয়ই পড়েছো, অ্যালকোহলের ধর্মে, অ্যালকোহলের পড়েছো তো। অ্যালকোহলের নিরোধন, এটা গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটানো হয় এবং এক্ষেত্রে উষ্ণতা 140 ডিগ্রি সিতে ঘটে আর অতিরিক্ত অ্যালকোহলের বিক্রিয়াটা ঘটানো হয়, অতিরিক্ত অ্যালকোহল। ফলে মনে রাখবে, যেমন CH3 বা C2H5OH এর সাথে যদি আমরা ইথানল 140 ডিগ্রিতে উত্তপ্ত করা হয় গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে, গাঢ় সালফুরিক, তবে এখান থেকে জলের অণুর অপসারণ হবে এবং আমরা ইথার পাবো। এটা অ্যালকোহলের নিরোধনে, এইভাবে আমরা এই নিরোধনে আমরা এভাবে ইথার, অ্যালকোহল থেকে ইথার প্রস্তুত করতে পারি। এবং বিক্রিয়াটা যে, এই বিক্রিয়াটা যদি আমরা কৌশলটা দেখি যে কিভাবে বিক্রিয়াটা ঘটে, কৌশলটা যদি দেখি তাহলে দেখবে প্রথমে প্রোটনেশন হয়, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। প্রথমে প্রোটনেশন হবে C2H5OH2+, তারপরে জলের অণুর অপসারণ হবে, জলের অণুর অপসারণ হবে আর এই অণুটা এখানে যুক্ত হবে, ফলে CH3 CH2 ও C2H5 এই অণুটা এসে এখানে যুক্ত হলো। এরপরে প্রোটন নির্গমন হবে, এটা এদিকে চলে যাবে, এটা যুক্ত হবে, ফলে উৎপন্ন হবে CH3 CH2 ও CH2 CH3। এইভাবে কয়েকটা ধাপে প্রোটনেশন ঘটনাটা ঘটে। ফলে মনে রাখবে যে এটা হলো অ্যালকোহলের নিরোধন, এই দিকের একদিকের OH আর একদিকের OH আর একদিকের H মিলে কিন্তু এটা জলের অণু তৈরি হবে এবং এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই, কৌশলটা মনে রাখবে। তাহলে অ্যালকোহলের অ্যাসিডিক নিরোধন ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু ইথার প্রস্তুতির। অ্যালকোহলের অ্যাসিডিক নিরোধন, গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে 140 ডিগ্রিতে যদি অতিরিক্ত অ্যালকোহলের নিরোধন ঘটানো যায় তাহলে ইথার উৎপন্ন হয়।
প্রথমে বিক্রিয়াটা এরকম ধাপে ধাপে ঘটে, কিন্তু এর বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য মনে রাখবে অ্যাসিটিক নিরুদনের বৈশিষ্ট্য। যেমন অ্যাসিটিক নিরুদনের ক্ষেত্রে এটা যদি 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি হলে সেক্ষেত্রে ইথার উৎপন্ন হবে, কিন্তু যদি 1 ডিগ্রি না হয় 2 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিন, ইথারের সাথে সাথে অ্যালকিন উৎপন্ন হবে, এবং এটাই মুখ্য হবে। যেমন CH3 CH CH3OH, একে যদি আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড দিই 140 ডিগ্রি C, তাহলে মূলত এটা কিন্তু অ্যালকিন উৎপন্ন করবে, এটাই মুখ্য হবে, আর তার সাথে ইথার উৎপন্ন হবে। এটাই কিন্তু মুখ্য হবে। ফলে 1 ডিগ্রির জন্য এই পদ্ধতিটা খুব ভালো, কিন্তু 2 ডিগ্রি হলেই সেক্ষেত্রে কিন্তু কী হবে, অ্যালকিন উৎপন্ন হবে। আবার যদি 3 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হলে সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যালকিন উৎপন্ন হবে। এক্ষেত্রে কিন্তু ইথার আর পাওয়া যাবে না, সম্পূর্ণ অ্যালকিন উৎপন্ন হবে। যেমন 3 ডিগ্রি যদি দেখি, এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, একে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দেওয়া যায়, বুঝতে পারছো তো? আমরা এই মুহূর্তে যেটা পড়ছি অ্যালকোহলের অ্যাসিডিক নিরুদনের বৈশিষ্ট্য। যদি 1 ডিগ্রি হয়, কি বললাম বলো তো? যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে, ইথারে উৎপন্ন হবে। কিন্তু যদি 2 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে ইথারের সাথে সাথে মূলত অ্যালকিন উৎপন্ন হবে। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে সম্পূর্ণরূপে অ্যালকিনেই পাওয়া যাবে, কোনো ইথার উৎপন্ন হবে না। ফলে 3 ডিগ্রি হলে সেক্ষেত্রে কিন্তু আর ইথার পাওয়ার সম্ভাবনা নেই। বোঝা গেছে? ফলে অ্যালকোহলের অ্যাসিডিক নিরুদনে কিন্তু সেটা ইথার উৎপন্ন হবে না অ্যালকিন উৎপন্ন হবে, সেটা তার ডিগ্রির উপর নির্ভর করে। আর একটা বিষয় এখানে মনে রাখবে, তাহলে অ্যালকোহলের অ্যাসিডিক নিরুদনে আমরা এই ব্যাপারগুলো পেলাম। বোঝা গেছে নিশ্চয়ই? বুঝতে পেরেছো তো? এবার দেখো যে এক্ষেত্রে কিন্তু দুটো মানে অপ্রতিসম ইথার প্রস্তুতির ক্ষেত্রে এই পদ্ধতিটা ভালো নয়। এই পদ্ধতির কিছু ত্রুটি আছে বা সীমাবদ্ধ আছে। কি সীমাবদ্ধ? অপ্রতিসম ইথার প্রস্তুতিতে এই পদ্ধতিটা উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? কারণ এক্ষেত্রে ইথারের মিশ্রণ উৎপন্ন হয়, ইথারের মিশ্রণ, ফলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কম পাওয়া যায়, উৎপন্ন হয়। কিন্তু এই ঘটনাটার ব্যতিক্রম আছে, আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্টটাই বেশি করে পেতে পারি। যেমন দেখবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের সাথে যদি আমরা ইথানলের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা বেশি করে, কারণ এক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। বোঝা গেছে? ফলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং এক্ষেত্রে কিন্তু আমরা এই ইথারটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে তাহলে মনে রাখবে যে যদিও অপ্রতিসম ইথার প্রস্তুতির জন্য উপযুক্ত নয়, কিন্তু আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু অপ্রতিসম অ্যালকিনও তৈরি করতে পারি। ফলে আমরা কি দেখলাম? যদিও ইথারে মিশ্রণ পাওয়া যায়, অপ্রতিসম অ্যালকিনের জন্য পদ্ধতিটা উপযুক্ত নয়, তারপরে কিন্তু আমরা দেখব যে এই ঘটনাটারও ব্যতিক্রম আছে। এবং আমরা যদি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের সাথে ইথানলের বিক্রিয়া ঘটাই তো মূলত কিন্তু আমরা এই ইথারটা পাই। আমরা এভাবে অ্যালকোহলের অ্যাসিডিক নিরুদনের মাধ্যমে ইথার প্রস্তুত করতে পারি। ইথারের শিল্প প্রস্তুতি,
ইথারের শিল্প প্রস্তুতি, বাণিজ্যিক প্রস্তুতি আমরা এই অ্যালকোহল থেকে তৈরি করি। অ্যালকোহলের অনুঘটকীয় নিরুদন। অনুঘটকীয় নিরুদন মনে রাখবে, আমরা বাণিজ্যিকভাবে যে ইথার তৈরি হয় সেখানে অ্যালকোহল থেকে তৈরি হয়, আর অ্যালকোহলের অনুঘটকীয় নিরুদনের মাধ্যমে তৈরি হয়। এখানে অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করি অ্যালুমিনা। অনুঘটক অ্যালুমিনা বা থোরিয়া, আর উষ্ণতা 250 ডিগ্রি সি। মনে রাখবে, আবার বলছি, ইথারের শিল্প প্রস্তুতিতে আমরা অ্যালকোহলের অনুঘটকীয় নিরুদনের মাধ্যমে ইথার প্রস্তুত করে থাকি। যেমন একে যদি অ্যালুমিনা বা থোরিয়া দেওয়া যায় 250 ডিগ্রি সিতে, তাহলে এখান থেকে জলের অণুর অপসারণ হবে এবং আমরা ইথার পাব। ফলে এভাবে বাণিজ্যিকভাবে ইথারের শিল্প প্রস্তুত করা হয়, অনুঘটক হিসাবে অ্যালুমিনা ব্যবহার করা হয় এবং বেশি পরিমাণে কিন্তু ইথার পাওয়া যায়। বোঝা গেছে? আমরা চলে যাব পরের প্রস্তুতি, ইথার প্রস্তুতির ডাইজোমিথেন থেকে। অ্যালকোহলের সঙ্গে মনে রাখ, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে ইথার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল থেকে ইথার তৈরি করা হয়। যেমন অ্যালকোহলের সঙ্গে ডাইজোমিথেনের বিক্রিয়া খুব ভালো একটা পদ্ধতি। ডাইজোমিথেনের বিক্রিয়া দ্বারা মানে অ্যালকোহলের সঙ্গে আমরা যদি ডাইজোমিথেনের বিক্রিয়া ঘটাই তাহলে খুব সহজে কিন্তু ইথার তৈরি করা যায়। CH3 CH2OH এর সাথে যদি ডাইজোমিথেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এসে লিঙ্ক হবে এবং আমরা খুব সহজে ইথার পাই। খুব সহজে আমরা ইথার তৈরি করতে পারি। এইভাবে অ্যালকোহলের সঙ্গে ডাইজোমিথেনের বিক্রিয়া দ্বারা আমরা ইথার তৈরি করতে পারি। বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না কোনো? দেখো, আবার যদি আমরা যেমন ফেনলের সাথে যদি আমরা ডাইজোমিথেনের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে খুব সহজে অ্যানিসল উৎপন্ন হয়। এই যৌগটার নাম অ্যারোমেটিক ইথার, এর নাম অ্যানিসল। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে অনুঘটক দরকার হয় না। অনুঘটক প্রয়োজন হয় না। কেন বলো তো? কেউ বলতে পারবে যে এক্ষেত্রে অনুঘটক প্রয়োজন হয় না কেন? কারণ এক্ষেত্রে ফেনল অ্যালকোহল অপেক্ষা কি বেশি আম্লিক। বোঝা গেছে? ফেনল অ্যালকোহল অপেক্ষা বেশি আম্লিক, সেই জন্য ফেনল থেকে ইথার প্রস্তুতির ক্ষেত্রে ডাইজোমিথেন পদ্ধতিটাতে কোনো অনুঘটকের দরকার হয় না। সুতরাং অ্যালকোহলের সঙ্গে ডাইজোমিথেনের বিক্রিয়া ঘটিয়ে আমরা খুব সহজে ইথার তৈরি করতে পারি। হাইড্রোফ্লোরোবোরিক অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে ফেনলের সাথে যদি ডাইজোমিথেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে খুব সহজে কিন্তু ইথার পাওয়া যায়। আমরা ইথার প্রস্তুতির পরের পদ্ধতির কথা দেখব। অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া, মূলত সক্রিয় অ্যালকিনের যদি বিক্রিয়া ঘটায় ফলে অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া দ্বারা অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া দ্বারাও আমরা তৈরি করতে পারি। এক্ষেত্রে গাঢ় সালফুরিক অ্যাসিড হলো অনুঘটক। গাঢ় সালফুরিক অ্যাসিড অনুঘটক অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া। CH3 CH এর সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইথার তৈরি হবে। এটা এসে এখানে যুক্ত হবে
আর এই অংশটা গিয়ে এখানে যুক্ত হবে, ফলে CH3 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 ও CH3। দেখতে পাচ্ছ মিথানলের একটা অংশ এটার সাথে যুক্ত হলো আর একটা অংশ এটার সাথে যুক্ত হচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় গাঢ় সালফুরিক অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে আমরা সহজেই কিন্তু ইথার তৈরি করতে পারি। তবে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা আছে, একটু মনে রাখবে। সেক্ষেত্রে কিন্তু কি হয়, অধিক এক্ষেত্রে পুনর্বিন্যাস যৌগ অনেক সময় তৈরি হয়। পুনর্বিন্যাস যৌগ তৈরি হয়, যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয় সেই কার্বোক্যাটায়ন তার ডিগ্রি চেঞ্জের মাধ্যমে অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়নের ট্রান্সফার হয় আর তার ফলে পুনর্বিন্যস্ত যৌগ এর সাথে পাওয়া যায়, যেমন CH3 এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি, একে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু দুটো যৌগ তৈরি হবে এবং পুনর্বিন্যস্ত একটা যৌগ তৈরি হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এই কার্বনটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে এই যৌগটার ক্ষেত্রে যে অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় কাঙ্ক্ষিত প্রোডাক্টের সাথে সাথে একটা পুনর্বিন্যস্ত যৌগ তৈরি হবে। এক্ষেত্রে মিথাইল গ্রুপটা এখান থেকে এই কার্বনে শিফটিং হয়ে যাবে, ফলে CH3 কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হবে, CH3 এই যৌগটা তৈরি হলো। সুতরাং নর্মাল প্রোডাক্টের সাথে সাথে পুনর্বিন্যস্ত ইথারও কিন্তু তৈরি হলো। কাজে মনে রাখবে যে অ্যালকোহলের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া দ্বারা যদি সুযোগ থাকে তাহলে কার্বোক্যাটায়ন তার ডিগ্রিটাকে বাড়িয়ে নিয়ে পুনর্বিন্যস্ত নর্মাল প্রোডাক্টের সাথে সাথে পুনর্বিন্যস্ত ইথারও তৈরি করে। আমরা পরের পদ্ধতি যদি চলে যাই, অ্যালকোহল প্রস্তুতির পদ্ধতি, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটিয়েও আমরা ইথার তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া দ্বারা, যেমন অ্যালকিল হ্যালাইড এর সাথে যদি সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে এখান থেকে সিলভার আয়োডাইড চলে যাবে এবং আমরা ইথার পাবো। এভাবে আমরা খুব সহজে কিন্তু ইথার তৈরি করতে পারি। কাজে আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে, বোঝা যাচ্ছে তো, বিভিন্ন জায়গা থেকে আমরা ইথারগুলো তৈরি করতে পারি। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ইথার প্রস্তুতির বিক্রিয়াটা খুব ভালো করে পড়বে, ইথার প্রস্তুতির বিক্রিয়া, সেটা হলো উইলিয়ামসন বিক্রিয়া। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়াটা, মনে রাখবে খুব ভালো করে, বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট। রসায়নে উইলিয়ামসন বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম, ফলে বিক্রিয়াটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। উইলিয়ামসন বিক্রিয়া, এই বিক্রিয়ায় কী হয়, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার প্রস্তুতি, এই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন বিক্রিয়া। বিজ্ঞানীর নাম অনুসারে উইলিয়ামসন বিক্রিয়া বলা হয়। যেমন এর সাথে যদি আমি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, বিক্রিয়াটা SN2 কৌশলে ঘটে এবং এটা চলে যাবে আর এটার সঙ্গে এটা যুক্ত। বিক্রিয়াটা খুব সহজ, মনে রাখার চেষ্টা করবে। বিক্রিয়াটা খুব সহজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে থাকবে তো, খুব সহজ, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই।
কোনো না কোনো ফর্মে এখান থেকে কোশ্চিন থাকবেই, ফলে খুব ভালো করে কিন্তু পড়বে। ফলে যেটা তৈরি হবে এখান থেকে আর এর সাথে লিঙ্ক হবে, সোডিয়ামের সাথে X যুক্ত হয়ে বেরিয়ে যাবে এবং এইভাবে আমরা ইথার তৈরি করে থাকি। যেমন উদাহরণ যদি দিই C2H5ONA এর সাথে যদি আমি মিথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটাই তাহলে ব্রোমিন বেরিয়ে যাবে, এটা এসে এখানে লিঙ্ক হবে, ফলে আমরা পাবো, বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? এই সহজে আমরা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করতে পারি। তো উইলিয়ামসন বিক্রিয়ার আমরা যদি আরও দেখি, উইলিয়ামসন বিক্রিয়া যদি আমরা আরও উদাহরণ দেখি অ্যারোমেটিক ইথার প্রস্তুতির ক্ষেত্রে, যেমন আমরা যদি সোডিয়াম ফেনেটের সাথে মিথাইল আয়োডাইডের বিক্রিয়া ঘটাই তাহলে খুব সহজে কিন্তু আমরা অ্যারোমেটিক ইথারগুলো তৈরি করতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই? কিন্তু উইলিয়ামসন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে এবং উইলিয়ামসন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো তো? উইলিয়ামসন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য মনে রাখবো, যেমন 1 নম্বর, এক্ষেত্রে যে অ্যালকিল হ্যালাইড, মনে রাখবে যে অ্যালকিল হ্যালাইড এটা, এই অ্যালকিল হ্যালাইড এটা কিন্তু সর্বদা 1 ডিগ্রি হতে হবে। অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি হতে হবে, মনে থাকবে নিশ্চয়? কিন্তু যদি না হয়, যদি 2 ডিগ্রি হয় তাহলে 2 ডিগ্রি হলে সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে এবং অ্যালকিনটা মুখ্য। আর যদি 3 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হলে কেন অ্যালকিন উৎপন্ন হবে বলো তো? 2 ডিগ্রি হলে মূলত SN1 বা E1 এই সমস্ত কৌশলে কি করবে? মূলত অ্যালকিন উৎপন্ন করবে, অ্যালকিন উৎপন্ন হবে। ফলে উইলিয়ামসন বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডটা সবসময় 1 ডিগ্রি হতে হবে। যদি 3 ডিগ্রি হয়, অ্যালকিল হ্যালাইড যদি 3 ডিগ্রি হয় তাহলে 100% অ্যালকিন উৎপন্ন হবে, 100%। এক্ষেত্রে ইথার হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিক্রিয়াটা E1 কৌশলে ঘটবে এবং E1 বিক্রিয়াটা E1 কৌশলে ঘটে সম্পূর্ণরূপে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে। ফলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। আর যদি যে অ্যালকক্সাইডটা, সোডিয়াম বা পটাশিয়াম যে অ্যালকক্সাইড, সোডিয়াম পটাশিয়াম অ্যালকক্সাইড, সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি, এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই অ্যালকক্সাইডের ক্ষেত্রে যত ডিগ্রি হোক। কিন্তু অ্যালকিল হ্যালাইড যেটা, সেটা কিন্তু 1 ডিগ্রি হতেই হবে। 1 ডিগ্রি না হলেই সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে এবং ইথার উৎপন্ন হওয়ার সম্ভাবনাটা একদম কমে যাবে। মনে থাকবে অ্যারোমেটিক ইথারের ক্ষেত্রে মনে রাখবে যে অ্যারোমেটিক ইথারের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় সোডিয়াম এটা কিন্তু সর্বদা এটা নিতে হবে, এটা অন্য কিছু নিলে কিন্তু হবে না। যেমন যে অ্যারোমেটিক ইথারগুলো তৈরি করার ক্ষেত্রে মনে রাখবে যে সোডিয়াম যে ফেনেট সেটাকে কিন্তু আমাদের একদম নির্দিষ্ট করে নিতে হবে। ফলে উইলিয়ামসন বিক্রিয়া আমাকে যদি এরকম করে বলে যে উইলিয়ামসন বিক্রিয়া, মনে করো একটা উইলিয়ামসন বিক্রিয়া ইথার, এই ইথারটা তৈরি করার জন্য আমরা কি কি নিব? মনে করো যদি বলা হয় এই একটা ইথার এবং কোন দুটো যৌগ থেকে ইথারটা তৈরি করা যাবে, অ্যালকিল হ্যালাইড কোনটাকে নিব আর অ্যালকক্সাইডকে কোনটাকে নিব? মনে রাখবে এক্ষেত্রে আমরা কিন্তু অ্যালকিল হ্যালাইড হিসাবে এই যৌগটাকে আমাকে নিতে হবে, অ্যালকিল, আর এটাকে অ্যালকক্সাইড হিসাবে নিতে হবে। আর এটাকে নিতে হবে অ্যালকিল হ্যালাইড বা ব্রোমাইড হিসাবে, তবেই কিন্তু এই যৌগটা পাওয়া যাবে। আমরা যদি উল্টোটা নিই, CH3C এই যৌগটাকে যদি নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরে যৌগটা না হয় অ্যালকিন উৎপন্ন হবে। সুতরাং উইলিয়ামসন বিক্রিয়া যে ইথারটা উৎপন্ন হবে, বেশিরভাগ কোশ্চেন এরকম থাকে যে ইথারটা উৎপন্ন করার জন্য যে বিক্রিয়ক দুটো আমি চয়েস করব সেই বিক্রিয়ক দুটোর প্যাটার্নটা কীরকম হওয়া উচিত। সেক্ষেত্রে মনে রাখবে এই যে অ্যালকিল হ্যালাইডটা এটা সবসময় 1 ডিগ্রি চয়েস করতে হবে। যদি এটা নিচেরটা চয়েস করি, এটাকে যদি আমরা 3 ডিগ্রি নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ইথার পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে। সুতরাং অর্গ্যানিক কেমিস্ট্রিতে উইলিয়ামসন বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম। ফলে আজকের ক্লাসে আমরা প্রথম অংশে ইথারের নামকরণগুলো দেখলাম, বোঝা গেছে নিশ্চয়ই? বোঝাতে পেরেছি তো?
দ্বিতীয় অংশে আমরা ইথারের প্রস্তুতিগুলো দেখলাম। সেখানে আমরা অ্যালকোহলের নিরোধনের সাহায্যে তৈরি করতে পারি অনুঘটকীয় নিরোধন, অ্যাসিডিক নিরোধন। আমরা অ্যালকোহলের সাথে ডাইজোমিথেনের বিক্রিয়া তৈরি করতে পারি। অ্যালকোহলের সাথে অ্যালকিনের বিক্রিয়ায় কিছু কিছু ক্ষেত্রে পুনর্বিন্যস্ত বা ব্যতিক্রম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং ভীষণ ইম্পর্টেন্ট যেটা উইলিয়ামসন বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়ার খুঁটিনাটি সব বিষয় খুব ভালো করে পড়তে হয়। এবং আমি আশা করব তোমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝে নিবে।